হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো, আর আমিও খুব ভালো আছি, একদম বিন্দাস আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজারানী ব্লগে। তোমাদেরকে অনেক 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 স্বাগত আর অনেক 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 ভালোবাসা দিয়ে আমি আজকের ভিডিওটা স্টার্ট করছি। তো ফার্স্ট পার্ট তো তোমরা দেখেই নিয়েছো অলরেডি। যারা দেখোনি আমার প্রি প্রেগনেন্সি জার্নি, অবশ্যই তারা তাড়াতাড়ি করে গিয়ে দেখে আসো। তো ওটা না শুনলে এটা কিছুটা বুঝতে পারবে না, এটা অসুবিধা হবে। তো পাশ থেকে ব্যাকগ্রাউন্ড মিউজিক আসছে, ওটা ইগনোর করো। আর আজকে আমি তোমাদের সাথে বলতে চলেছি একটোপিক প্রেগনেন্সিটা আসলে কি আমার হয়েছিল, আমার যতদূর অভিজ্ঞতা হয়েছিল ততদূরই আমি তোমাদের সাথে শেয়ার করব, সবটুকুই তোমাদের ডিটেলসে শেয়ার করব। আর একটোপিক প্রেগনেন্সিটা হচ্ছে প্রেগনেন্সিরই একটা ভয়ঙ্কর স্টেজ। এটা কিন্তু মানে প্রেগনেন্সির যতগুলো স্টেজ আছে সব থেকে বড় ভয়ঙ্কর স্টেজ হচ্ছে এই প্রেগনেন্সির, এই একটোপিক প্রেগনেন্সি। তো এটা কি আসলে, এটার ব্যাপারে অনেকেরই আর কি ধারণা নেই। সেটা আমি আমার রিয়েল অভিজ্ঞতা থেকে আমি যতটুকু জেনেছি সব কিছু আজকে তোমাদের সাথে শেয়ার করবো। তো একটোপিক প্রেগনেন্সিটা হচ্ছে, আগের দিন আমি বলেছিলাম আমি হসপিটালাইজ হই, আমাকে বলা হয় আমার অপারেশন হবে। তো আমাকে তারপরে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়। প্রথমে তো স্যালাইন দেওয়া হয়, আর আমার শরীরে রক্তেরও খুব কম অভাব ছিল, রক্তও দেওয়া হয় অনেকটা। প্রথমে 1 বোতল রক্ত, স্যালাইন, এই সমস্ত কিছু চলে। তারপর আমাকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়। তো ওখানে তো অপারেশন আর কি শুরু করা হয়। অপারেশন তো শুরু করা হয়, আর আমি তো ভয়েতে কি বলবো, মানে যে কষ্টটার ফলে সবাই মা হয়ে যায়, সেই কষ্টটা তো আমাকে সহ্য করতে হলোই। প্লাস আমি মা হতে পারলাম না, প্লাস আমার মানে সব কিছুই হারালাম যাকে বলে, সব কিছুই। একটোপিক প্রেগনেন্সি ডিটেলসটা এবার তোমাদের সাথে শেয়ার করি। একটোপিক প্রেগনেন্সি হচ্ছে কি বলবো, প্রেগনেন্সির আমাদের পেটে, মেয়েদের পেটে, ছেলেদের কথা আমি জানি না, মেয়েদের পেটে দুটো টিউব থাকে। টিউব এরকম 2 সাইডে দুটো টিউব থাকে। তারপরে ওভারি থাকে 2 সাইডে দুটো, লেফট ওভারি রাইট ওভারি এরকম থাকে। তারপরে ইউট্রাস থাকে, ইউট্রাসেই বেবিটা থাকে, আমার বেবিটা বড় হয় আর কি। আর টিউব দুটো কি কাজে লাগে আমি তোমাদেরকে বলি। টিউব দুটো থেকে আর কি মানে যখন আমাদের মাসিক চক্র যাকে বলে ওইটা হয়, তখন তারপরেই হচ্ছে একটা একটা না দুটো, কটা ডিম আমি বলতে পারবো না, ডিম বের হয়। তো অনেকগুলো ডিম বের হয়, তো একটা ডিম সজীব থাকে। তো সজীব ডিমটা তোমার ওভারিতে হয়, ডিমটা হচ্ছে ওভারিতে তৈরি হয়, ওভারি থেকে টিউবে আসে, টিউবে এসে স্পার্মের সাথে মিলিত হয়ে তারপরে স্পার্ম টিউব দিয়ে আবার রিটার্ন করে আবার ওভারিতে যায়, ওভারি থেকে ইউট্রাসে যায়। এটা একটা প্রসেস প্রেগনেন্সির। তো এইসব আমি কিছু জানতাম না, এগুলো কিন্তু আমার রিয়েল এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি। এগুলো আমি জানতে 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 এত দূর এসেছি। হ্যাঁ, ডাক্তার বুঝিয়ে দিয়েছে বলে, মানে রিয়েল আমি ডাক্তারের মুখ থেকে শুনেছি, কোনো ইউটিউব ভিডিও না, কোনো কিছু না, এটা পুরো আমার রিয়েল অভিজ্ঞতা। সব বুঝিয়ে দিত। তো যাই হোক, প্রথমে তো প্রথমে তো এখানে আমি অনেক ডাক্তার দেখিয়েছি, তারপরে যত ডাক্তারই দেখেছি মোটামুটি সেমই এরকমভাবে বোঝাতো। তো লাস্ট যে ডাক্তারের কাছে গিয়েছিলাম উনি তো আমাকে একদম ডিটেলসে সব কিছু বুঝিয়ে দিয়েছে, সেটাই আমি বোঝাচ্ছি তোমাদেরকে। তো একটোপিক প্রেগনেন্সিটা কখন হয়, যখন হচ্ছে ওই টিউবে এগটা আসে, স্পামের সাথে মিলিতও হয়, কিন্তু এই এগটার রিটার্ন করে তোমার ওভারিতে যেতে পারে না, ওভারি থেকে ইউট্রাসের তো দূরের কথা, ওভারি পর্যন্তও যেতে পারে না। ওই টিউবটার মধ্যেই স্পার্ম আর এগটা মিলিত হয়ে ওখানেই বেবি যেভাবে তৈরি হয় আর কি, ভ্রূণ তৈরি হতে থাকে, বেবির গ্রোথ হতে থাকে। তো ওখানেই, আর টিউবটা তো সরু, ইউট্রাসটা তো বড়, ইউট্রাসে জেনারেলি বাচ্চা থাকে, বাচ্চা বড় হয়, এটা নর্মাল প্রক্রিয়া। কিন্তু টিউবের তো বাচ্চা কারোর হতে পারে না, কারণ টিউবটা সরু, ওখানে তো বাচ্চাটা যেই গ্রোথ বড় হবে, ভ্রূণটা যখন বড় হবে তখন তো ফেটেই যাবে টিউবটা। সেই জন্য মানে ওটা ওই বেবিটা তো রাখা যায়ই না। প্লাস হচ্ছে মায়ের জীবন মরণের সমস্যা হয়ে যায় যাকে বলে, টিউবটা একবার বাস্ট করলে মার মৃত্যু পর্যন্ত হতে পারে। তো প্রেগনেন্সি এই জন্যই বলে যে প্রেগনেন্সিটাও কিন্তু মানে মায়ের জীবন মরণের সমস্যা নিয়ে, মানে জীবন মরণের বাজি রেখেই একটা মেয়ে মা হয়, এই জন্যই কিন্তু এই কথাটা বলা হয়। অনেক ক্ষেত্রেই এরকম মায়েরা কিন্তু এক্সপায়ারও করে যায়, সেসব কথা আমি একদমই ভয় দেখাচ্ছি না তোমাদেরকে। একটোপিক প্রেগনেন্সিটা কী হয় সেটাই আমি তোমাদের জানাচ্ছি, এটা কিন্তু আমার হয়েছিল, বারবার বলছি যে কথাটা, মানে একটা ভয়ঙ্কর অভিজ্ঞতা। তো যাই হোক, ওখানেই হচ্ছে বড় হচ্ছিল জিনিসটা। তো আমার, আর ওটা তো 1.5 থেকে 2 মাসের মধ্যে ওটা যখন বড় হয় তখন অটোমেটিক্যালি ব্লিডিং হতে শুরু করে, কারণ ওটা তো আর বেশি বড় হতে পারছে না, ব্লিডিং হতে শুরু করে।
তো যাই হোক, ব্যাপারটা আমার ওরকমই হয়েছিল। 1.5 মাসের মাথায় আমার ব্লিডিং শুরু হয়। আর তারপরে যাই হসপিটালে। এটাই আমার একটা সৌভাগ্য ছিল কি, আমার ওটা অনেক আগেই ধরা পড়েছিল, মানে ব্লিডিংটা অনেক আগে স্টার্ট হয়েছিল, যার জন্য আমার টিউবটা বাস্ট করেনি। আর টিউবটা কোনো রকমে, আর একটোপিক প্রেগনেন্সি হলে জেনারেলি একটা টিউব কেটে বাদ দিতে হয়, কিন্তু আমার কিন্তু সেক্ষেত্রে একটা টিউব বাদ দিতে হয়নি। কারণ যেহেতু এটা আমার হসপিটাল থেকে বারবার করে মানে জিজ্ঞাসা করা হয়েছিল আমার ফ্যামিলিকে, তখন তো আমার সেই অবস্থা ছিল না, আমার ফ্যামিলিকেও বারবার জিজ্ঞাসা করা হয়েছিল, অপারেশন থিয়েটারের বাইরে সবাই যারা যারা ছিল, আমার মাও ওই সময় চলে গিয়েছিল, মানে অত দূর থেকে সেই রাত্রিবেলা চলে এসেছিল। যাই হোক, তো মানে জিজ্ঞাসা করা হয়েছিল যে এটা কি ফার্স্ট বেবি, আর কি কোনো বেবি আছে? তো সবাই বলেছিল না, এটাই ফার্স্ট বেবি ছিল। তো তাই জন্য যেহেতু টিউবটা বাস্ট করেনি, তাই জন্য ওনারা আর কি, ডাক্তারবাবুরা ওনারা টিউবটা রেখে দিয়েছিলেন, ওটাকে ওয়াশ করিয়েছিলেন, ওটাকে ওয়াশ করিয়ে, মানে বেবিটাকে ওয়াশ করিয়ে বার করানো হয়েছিল টিউব থেকে। টিউবটা কাটা হয়নি, দুটোই টিউব থাকে কিন্তু মেয়েদের, তো দুটো টিউব থেকেই বাচ্চা হওয়ার এই সম্ভাবনাটা থাকে। আর একটা টিউব বাদ চলে গেলে বুঝতেই পারছো, আর একটা টিউব অবশিষ্ট থাকে, সেই একটা টিউবে বেবি পরে হবে কি হবে না সেটার কোনো গ্যারান্টি নেই। আর আমার আরও একটা সমস্যা ছিল কি, আমার বাঁদিকে একটা টিউমার ছিল, টিউমারটা বড় হয়েছিল, যেহেতু পেট কাটা হয়েছিল, ওপেন সার্জারি হয়েছিল আমার, তো পেট কাটা যেহেতু হয়েই ছিল, ওই টিউমারটাই দাঁত চলে গেছিলো। এবং তারপরে কিন্তু আমি জানতাম না আমার কি হয়েছে না হয়েছে, সেই সময় কি বাদ গেছে, কি আছে কি না হয়েছে, আমি কিচ্ছু জানতাম না। এটা আমার যখন লাস্ট প্রেগনেন্সি আসে, তারপরেও কিন্তু আমার আরেকবার একটু হয়েছিল, তো সেই সব গল্প আবার পরে করব। তো যেটা আমি বলছি, তো আমার টিউমারটা যখন বাদ গেছে, তো লেফট ওভারির সাথেই টিউমারটা ছিল, তো লেফট ওভারিটাও আমার বাদ গেছে, সেটা আমি এই বর্তমানে জানতে পেরেছি, এটা আগে আমি জানতাম না। তো আমি জানতাম যে একটোপিক হয়েছে যখন আমার একটা টিউব নেই, তো টিউব আমার দুটোই আছে। তারপরেও অনেকবার এইচএসজি যে টেস্টটা, যেটাও মারাত্মক কষ্টের একটা টেস্ট, যাদের যাদের হয়েছে অবশ্যই তোমরা জানো, মারাত্মক কষ্টের, 2 দিন ব্যথা থাকে, ওঠা যায় না ব্যথায়, এত কষ্ট হয়। তো ওটাও টিউব টেস্ট যাকে বলে, টিউবটা ঠিক আছে কিনা, টিউব ব্লক আছে কিনা, সেই টেস্টটা করা হয়। তো ওটাও করা হয়েছিল। তো তারপর জেনেছিলাম যে আমার টিউব আছে, এটুকু শিওর ছিলাম যে টিউব আছে। আবার অনেকে বলছিল যে একটুপিক হলে টিউব থাকার কোনো সম্ভাবনা নেই, এই সমস্ত নানা রকম কনফিউশন ছিল আমার মাথায় লাস্ট পর্যন্ত একদম। তো আমি একটু বলবো, তারপরে হচ্ছে এই ব্যাপার, তারপরে আমার ওয়াশ করানো হয়। ওয়াশ করানোর পর মানে ওয়াশ করানো বলতে টিউব থেকে ওয়াশ করানো হয়, ওপেন সার্জারি কিন্তু আমার অলরেডি হয়ে গেছে। তারপরে যখন দেখা হলো যে ওটা ওয়াশ করে টিউব থেকে করা যাবে, বার করা যাবে, তো ওটা বার করেছিল কোনোভাবে হয়তো। তো আমি তো একদম ডিটেলস, মানে ওখানে কী করছিল পেট কেটে আমি বলতে পারবো না, তো যতদূর এখন যে বর্তমানে যতটুকু জানতে পেরেছি, তো আমাকে ওইভাবে টিউব বাঁচানো হয়েছিল, যেহেতু আমার কোনো বেবি ছিল না, ওটাই আমার ফার্স্ট বেবি ছিল। তো টিউবটাকে কোনোভাবে বাঁচানোর চেষ্টা করানোর জন্য, আর যেহেতু আমার লেফট ওভারিটা কেটে দিচ্ছে, ওনারা জানছে নিজে আমার লেফট ওভারিটা কেটে দিচ্ছে, আর রাইট আর আমার ডান দিকের টিউবটাতে বেবিটা ছিল, তো ডান দিকের টিউবটা যদি খারাপ হয়ে যায়, প্লাস বাঁদিকের ওভারিটা যদি না থাকে, তাহলে আমি ওখানেই শেষ। আমার আর কোনো মা হওয়ার কোনো রকম সম্ভাবনা আমার ওখানেই কোনো সময় থাকতো না। আর মানে বলেই দিত যে আমার আর সম্ভাবনা নেই, হয়তো আইভিএফেও হতো না, একটা ওভারি একটা টিউব না থাকলে হয়তো হতো না, আমি ঠিক জানি না, হয়তো হতো না। তো যাই হোক, ওইভাবে রাখা হয়েছিল টিউবটা, তাই জন্যই আজকে আমি হয়তো নর্মাল প্রসেসেই মা হতে পেরেছি। যাই হোক, আর তার পেছনে তো আরও একজনের অবদান প্রথম থেকেই বলে আসছি, মানে না বলে একদম কি বলবো, ভাষায় প্রকাশ করা যাবে না তার অবদান এতটাই। তো সব কিছুই আমি তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব। তো যাই হোক, আমার এরকম লেফট ওভারি আর ডান দিকের টিউবটা, লেফট ওভারিটা তো বাদ গেল, ডান দিকের টিউবটা বাঁচানো গেল। এবার এই অবস্থায় আমার অপারেশনটা সাকসেসফুল হলো, অপারেশনটা এইভাবে রাখা হলো। তারপরে তো পরে তো আমি কান্নাকাটিতে ভেঙে পড়ছি, প্রচণ্ড পেন, প্রচণ্ড মানসিক স্ট্রেস, সব কিছু মিলিয়ে যখন আস্তে আস্তে একটু সুস্থ হচ্ছিলাম, মন তো ভেঙেই গেছে, বুঝতেই পারছো। আবার সাথে বডি পেন, একটা সিজারের যতটা কষ্ট হয় তার থেকেও কষ্ট বেশি আমার হয়েছিল, কারণ সিজারে পেট এতটুকু কাটে, আমার পুরো পেটটা কেটেছিল, পুরো একদম এতটা, মানে পুরো এই সাইড থেকে, মানে পেটের পুরো অংশটা, নিচের তলপেটের পুরো অংশটা আমার কাটা প্রথম। এটাকে বড় সার্জারিও বলে অনেকে। তো সব থেকে বড় এরকম পেট কেটেছিল, কেটে মানে তার তো মারাত্মক যন্ত্রণা। এই সিজারে আমি যতটা তাড়াতাড়ি রিকভারি হয়েছি, মানে সেই সময় আমার 3 মাসেও যন্ত্রণা কমছিল না, এমন অবস্থা ছিল। তো এই অবস্থায় যাই হোক, এত অবধি
তাতেই আমি ক্ষান্ত দিয়েছিলাম, মানে এই অবধি আমার সব কিছু ঠিকঠাক হলো। তারপরে আস্তে আস্তে সুস্থ হতে থাকলাম। তারপরে ওখান থেকে বলাই হয়েছিল যে তারপরে আমি আফটার অপারেশন আমি আবার ওই ডাক্তারের কাছেই দেখাতে যাই। তো উনি বলেছিলেন যে 1 বছর বেবি নেওয়ার কোনো রকম কোনো প্ল্যান করবে না, 1 বছর তোমাকে রেস্টে থাকতে হবে, পুরোপুরি রেস্টে থাকতে হবে, নিজের বডিটাকে রেস্ট দিতে হবে যাতে তুমি পরের প্রেগনেন্সিটার জন্য প্রস্তুত হতে পারো। তো যেহেতু তোমার অপারেশন হয়েছে, পেটের ভেতরে সব কিছুই কাছে, যেমন সিজার হয় সব কিছু বারটার করে দেখা হয় আর কি, সেরকমই সিজারেও যেমন বলে 1 বছর না নিতে, ওরকমই বলা হয়েছিল। তো আমাদের তো চিন্তাও ছিল না 1 বছর ওই সমস্ত মানে বেবি প্ল্যান করা, যেহেতু বারণ ছিল। তো এটাই হচ্ছে একটোপিক প্রেগনেন্সি। খুব ভয়ঙ্কর একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে গিয়েছিলাম। তো যাদের যাদের একটোপিক প্রেগনেন্সি হয়েছে, এখন ম্যাক্সিমাম অনেকের হচ্ছে, আগে এই জিনিসটা দেখা যেত না, আর এখন হচ্ছে অনেকেরই। তো যারা যারা এই সিচুয়েশনের মধ্যে দিয়ে গেছো বুঝতেই পারছো কতটা ভয়ঙ্কর। আমি রিসেন্টলি একজনের ভ্লগ দেখছিলাম, সে খুব কান্নাকাটি করছিল। তারও মানে খুব পপুলার চ্যানেল, সেও বলছিল যে এরকম এরকম হয়েছে, সেও বুঝতে পারেনি ব্যাপারটা। সেও ভাবছে যে কাজ করাতে হয়েছে না কি করাতে হয়েছে, সে কিন্তু এখনও বুঝতে পারছে না ব্যাপারটা যে কী। সে পরে আস্তে আস্তে বুঝতে পারবে হ্যাঁ যে জিনিসটা কিসের জন্য হয়। আর জিনিসটা কিসের জন্য হয় সেটা তো আমি বলতে ভুলে গেলাম। এটা যে কারোরই হতে পারে। একবার ধরো বেবি হয়ে গেছে, পরের বার আর এরকম একটোপিক হবে না তার কিন্তু কোনো গ্যারেন্টি নেই, তারপরেও হতে পারে। তো এটা হচ্ছে টিউবটা না, টিউবের মধ্যে এরকম ধানের ছড়ার মতো কিছু জিনিস থাকে। ওই ধানের ছড়া এগুলো সিস্টের কারণে যদি নষ্ট হয়ে যায়, সিস্ট পলিসিস্টিক, আমি প্রথমেই আগের ভিডিওতে বলেছি আমার পিসিওডি ছিল। তো পিসিওডির কারণেই কিন্তু আমার ওই ধানের ছড়ার মতো জিনিসগুলো নষ্ট হয়ে গিয়েছিল, যার কারণেই কিন্তু আমার হচ্ছে এই পজিশান, মানে ওই একটা আর ইউট্রাস অবধি পৌঁছাতে পারেনি, টিউবেই আটকে ছিল। তো প্রথমেই আমার এটাই ভুল হয়েছিল, ডক্টররা আমাকে কনসিভ হওয়ার জন্য ওষুধ দিচ্ছিল, কিন্তু সিস্টের কোনো ট্রিটমেন্ট আমার হয়নি। সিস্টের যদি ট্রিটমেন্ট হতো হয়তো আমার এই পজিশানটা আসতো না। এখন যেটা বুঝছি, তখন তো কিছুই বুঝতে পারিনি। তো সিস্টের কোনো ট্রিটমেন্ট হয়নি, আমার টিউবটা ওরকমই ছিল, মানে ধানের ছড়ার মতো জিনিসগুলো সিস্টের কারণে নষ্ট হয়ে গেছে। ওই জন্যই আর কি আমার একটা ইউট্রাস পর্যন্ত পৌঁছাতে পারেনি, ওই জন্যই আমার এই পজিশান হয়েছিল, এই ভয়ঙ্কর পজিশান হয়েছিল। তো যাই হোক, কিন্তু যারই হয়েছে তারা কিন্তু ভেঙে পড়ো না, মা হতে পারবে অবশ্যই। আমি হতে পেরেছি, আমি হতে পেরেছি। আমার দুবার একটোপিকের পরেও আমি মা হতে পেরেছি। তোমরাও কেউ আশা হারিও না, অবশ্যই আশা হারিও না, তোমরাও হতে পারবে। ভগবানকে ডাকো, আর ভালো ডাক্তারের হাতে পড়লে, ডাক্তাররা অনেক মানে সবাই অনেকে বলে ডাক্তাররা শয়তান এই সেই, কিন্তু না, ভালো ডাক্তারের এখনও আছে। তো তাদের হাতে পড়লে অবশ্যই তোমরাও মা হতে পারবে। তো আমার একটোপিক প্রেগনেন্সি জার্নিটা এরকমই ছিল, ভয়ঙ্কর জার্নি, আর কিছু বলবো না। এরপরে আমি পরের একটোপিকটা আমার কি হয়েছিল সেটাও আমি তোমাদেরকে জানাবো। তো এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আবার পরের পার্টে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে, দেখতে থাকো। টু বি কন্টিনিউ, দেখতে থাকো।